রসায়ন বন্ধু চ্যানেলে স্বাগত। আজকে আমরা অ্যাশ ব্লক মৌলগুলোর যে গ্রুপ 1 পড়ছি, ক্ষার ধাতুগুলোর শেষ ক্লাস। ক্ষার ধাতুগুলো দ্বারা গঠিত কিছু যৌগ, সেই যৌগের প্রস্তুতি আর ধর্ম নিয়ে আজকে কথা বলবো। ভীষণ ইম্পর্টেন্ট যৌগ এবং ক্লাসটাও ভীষণ ইম্পর্টেন্ট। যেমন কাপড় কাচা সোডা যে আমরা ব্যবহার করি, আদতে সেই যৌগটা কি, এরকম কয়েকটা যৌগের প্রস্তুতি আর ধর্ম পড়ব। প্রথম যেটা পড়ব সেটা হলো সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট, এই সোডিয়াম কার্বনেটকে আগে সাজি মাটি বলা হতো। সাজি মাটি নাম শুনেছ? সাজি মাটি বলা হতো সোডিয়াম কার্বনেটকে। এই সোডিয়াম কার্বনেটেরই প্রস্তুতি আর ধর্ম আমরা দেখব। তো সোডিয়াম কার্বনেটের প্রস্তুতির যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকে বলা হয়, যে পদ্ধতিতে তৈরি করা হয় সেই পদ্ধতিটাকে বলা হয় সলভে পদ্ধতি। সলভে পদ্ধতিতে আমরা সোডিয়াম কার্বনেট প্রস্তুত করি। পদ্ধতিটা বেশ জটিল, অনেকগুলো স্টেপ নিয়ে তৈরি। আমাদের সামারি করে নীতিটা মনে রাখতে হয়। বোঝা গেছে? যৌগটা প্রস্তুতির নীতিটা আমরা মনে রাখার চেষ্টা করব। সাধারণত ব্রাইন কী জিনিস? NaCl এর গাঢ় জলীয় দ্রবণ, প্রায় 28% জলীয় দ্রবণকে বলা হয় ব্রাইন। মনে থাকবে কথাটা? তাহলে ব্রাইনের সাথে সম্পৃক্ত অ্যামোনিয়ার বিক্রিয়া ঘটিয়ে কিন্তু তৈরি করা হয়। ভালো করে মনে রাখবে নীতিটা। আমরা সোডিয়াম কার্বনেট তৈরি করতে চাইছি, সেখানে ব্রাইনের সাথে সম্পৃক্ত অ্যামোনিয়ার বিক্রিয়া ঘটিয়ে তৈরি করা হয় এবং এই সম্পৃক্ত দ্রবণে কার্বন ডাইঅক্সাইড চালনা করলে এই সমস্ত পদার্থের উপাদানের সঙ্গে বিক্রিয়ার ফলে সোডিয়াম কার্বনেট তৈরি হয়। আর এই পদ্ধতিটাকে বলা হয় সলভে পদ্ধতি। এখানে বিভিন্ন টাওয়ারগুলো ব্যবহার করা হয়, চেম্বারগুলো, বিভিন্ন স্তম্ভ ব্যবহার করা হয়। সেই স্তম্ভ বা টাওয়ারগুলোকে, যেমন ব্রাইন নেওয়া হয়, এটাকে শোষক স্তম্ভ বলা হয়। যেখানে অ্যামোনিয়ার সম্পৃক্ত দ্রবণটা নেওয়া হয়, একে কার্বনেশন স্তম্ভ বলা হয়। এই স্তম্ভগুলোতে রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটার ফলে আমরা সোডিয়াম কার্বনেট পাই। এর প্রস্তুতির যে নীতিটা, সংগঠিত যে সমীকরণ, সেই সমীকরণ কি? প্রথমে কার্বন ডাইঅক্সাইড সম্পৃক্ত অ্যামোনিয়া বিক্রিয়া করে অ্যামোনিয়াম বাইকার্বনেট তৈরি করে। ঠিক আছে? যে অ্যামোনিয়াম বাইকার্বনেটটা তৈরি হলো, সেই অ্যামোনিয়াম বাইকার্বনেটের সাথে এবার ব্রাইনের বিক্রিয়া ঘটানো হয় এবং অ্যামোনিয়াম বাইকার্বনেটের সাথে ব্রাইনের বিক্রিয়ায় তৈরি হয় সোডিয়াম বাইকার্বনেট। তৃতীয় ধাপে যে সোডিয়াম বাইকার্বনেট তৈরি হলো, এই সোডিয়াম বাইকার্বনেটকে যদি উত্তপ্ত করা যায় তাহলে বিয়োজিত হয়ে তৈরি করে সোডিয়াম কার্বনেট। বোঝা গেছে? সোডিয়াম কার্বনেট, এই সোডিয়াম কার্বনেট এইটাকে বলা হয়, এই যে আমরা যেটা পেলাম, এই সোডিয়াম কার্বনেট আগেকে সাজি মাটি বলা হতো। এই হলো নীতি, খুব সহজ। তাহলে মনে রাখবে কথাটা। আমার কথা বোঝা গেছে? কি বললাম? তাহলে কার্বন ডাইঅক্সাইডের সাথে অ্যামোনিয়ার সম্পৃক্ত দ্রবণে প্রথমে অ্যামোনিয়াম বাইকার্বনেট তৈরি করা হয়। অ্যামোনিয়াম বাইকার্বনেটের সাথে ব্রাইনের বিক্রিয়ায় তৈরি হয় সোডিয়াম বাইকার্বনেট। আর সোডিয়াম বাইকার্বনেটকে যদি উত্তপ্ত করা যায় তাহলে এটা বিয়োজিত হবে এবং কার্বন ডাইঅক্সাইড, এই সোডিয়াম কার্বনেট আমরা পাই। এই পদ্ধতিতে উপজাত পদার্থ হিসাবে অ্যামোনিয়া পাওয়া যায় এবং অ্যামোনিয়া আমরা পুনরুদ্ধার করি। অ্যামোনিয়া পুনরুদ্ধার চেম্বার আছে, সেই অ্যামোনিয়া পুনরুদ্ধার চেম্বারে কিন্তু অ্যামোনিয়া আবার ফিরে পাওয়া যায়। কি করে? যে অ্যামোনিয়াম তৈরি হলো, অ্যামোনিয়াম ক্লোরাইড, তার সাথে কলিচুনের বিক্রিয়া ঘটালে আমরা আবার অ্যামোনিয়া ফিরে পাই। তৈরি হয় অ্যামোনিয়া আর জল। এইভাবে অ্যামোনিয়াটা আমরা পুনরায় ফিরে পাই। বোঝা গেছে? এছাড়া আমরা যে সোডিয়াম বাইকার্বনেটটা যেটা পেলাম তাকে ভস্মীকরণ বলা হয়। যে সোডিয়াম বাইকার্বনেট ভস্মীকরণ চেম্বার আছে, সে ভস্মীকরণে সোডিয়াম বাইকার্বনেট তাপে বিয়োজিত হয়, তৈরি করে সোডিয়াম কার্বনেট, কার্বন ডাইঅক্সাইড, জল। বোঝা গেছে? এটা হলো কি? ভস্মীকরণ। এইভাবে পদ্ধতিটার একটা ছোট্ট সামারি আমরা পেলাম। বিভিন্ন চেম্বার ব্যবহার করা হয়, মনে রাখবে।
সলভে পদ্ধতিতে সোডিয়াম বাইকার্বনেট তৈরি করা, এটা একটা কমার্শিয়াল পদ্ধতি, বাণিজ্যিক পদ্ধতি। এই পদ্ধতিতে সোডিয়াম বাইকার্বনেট প্রস্তুত করার জন্য আমরা ব্রাইন, NaCl গাঢ় জলীয় দ্রবণ এবং অ্যামোনিয়া সম্পৃক্ত দ্রবণে কার্বন ডাইঅক্সাইড চালনা করে উপাদানগুলোর সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে আমরা সোডিয়াম বাইকার্বনেট প্রথমে পাই এবং সেই সোডিয়াম বাইকার্বনেটের ভস্মীকরণ ঘটিয়ে সোডিয়াম কার্বনেট পাওয়া যায়। উপজাত পদার্থ হিসাবে যে অ্যামোনিয়াম ক্লোরাইড পাওয়া যায়, সেই অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে কলিচুনের বিক্রিয়া ঘটিয়ে অ্যামোনিয়া ফিরে পাওয়া যায়। এই অ্যামোনিয়াকে আবার ব্যবহার করা হয়। এভাবে বারবার আমরা উপজাত পদার্থগুলো ব্যবহার করতে পারি। তবে এখানে মনে রাখবে, যে পদ্ধতিতে সোডিয়াম কার্বনেট তৈরি করা হয় বা যে পদ্ধতিতে সোডিয়াম বাইকার্বনেট পাওয়া যায়, ঠিক একই পদ্ধতিতে পটাশিয়াম বাইকার্বনেট কিন্তু প্রস্তুত করা যায় না। মনে থাকবে, পটাশিয়াম বাইকার্বনেট প্রস্তুত করা যায় না। কেন? আন্দাজ কেন যায় না বলো তো? কারণ পটাশিয়াম বাইকার্বনেট খুব দ্রাব্য, এর দ্রাব্যতা খুব বেশি। পটাশিয়াম বাইকার্বনেট খুব দ্রাব্য এবং এটা দ্রাব্য হওয়ার ফলে এর কোনো অধক্ষেপ পড়ে না, ফলে জলে মিশে থাকে, অধক্ষেপ পড়ে না। আর অধক্ষেপ যদি না পড়ে তাহলে একে সংগ্রহ করা যাবে না। যাবে সংগ্রহ করা যায় না, সংগ্রহ করা যায় না। সে কারণে যে পদ্ধতিতে সোডিয়াম বাইকার্বনেট প্রস্তুত করা হয়, একই পদ্ধতিতে কিন্তু পটাশিয়াম বাইকার্বনেট তৈরি করা যায় না। এবং পটাশিয়াম বাইকার্বনেট যদি না পাই তাহলে সেক্ষেত্রে পটাশিয়াম কার্বনেটও তৈরি করতে পারবো না। এই ছোট্ট একটা অসুবিধা আছে। অর্থাৎ সলভে পদ্ধতিতে পটাশিয়াম বাইকার্বনেট বা পটাশিয়াম কার্বনেট প্রস্তুত করা যায় না, কারণ এর দ্রাব্যতা খুব বেশি হয়, অধক্ষেপ উৎপন্ন হয় না, আর সেই অধক্ষেপকেও সংগ্রহ করা যায় না। ঠিক আছে, আমরা এবার সোডিয়াম কার্বনেটের বিভিন্ন ধর্মগুলো দেখব। সোডিয়াম কার্বনেটের ভৌত ধর্ম। সোডিয়াম কার্বনেট এটা একটা সাদা কেলাসাকার এবং এটা উত্তেগী একটা পদার্থ। জল বাতাসে রেখে দিলে সে জলের অণু ত্যাগ করে। এবং এই সোডিয়াম কার্বনেটের যে সংকেত, সেই সংকেতটা হলো Na2 ক্যালাসীয় সংকেত, যেটা Na2CO3 10 অণু জল। এটা হলো এর ক্যালাসীয় সংকেত সোডিয়াম কার্বনেটের। মনে হবে কথাটা? আর এই একে যদি বাতাসে রেখে দেওয়া যায় তাহলে এ কী করবে? বাতাসে রেখে দিলে ধীরে ধীরে 9 অণু জল ত্যাগ করে এবং মনোহাইড্রেটে পরিণত হয়। তখন একে বলা হয় ক্রিস্টাল। কি বলা হয় বলো তো? ক্রিস্টাল কার্বনেট। ঠিক আছে। আর তাহলে ভৌত ধর্ম, যে যৌগটা আমরা তৈরি করলাম সোডিয়াম কার্বনেট, কাপড় কাচা সোডা যার নাম, সেই যৌগটার কিন্তু ক্যালাসীয় যৌগ এবং এর মধ্যে 10 অণু জল থাকে এবং এটা উত্তেগী পদার্থ। বাতাসে রেখে দিলে ধীরে ধীরে জলের অণু ত্যাগ করে এবং 9 অণু জল বেরিয়ে যাওয়ার পর এ মনোহাইড্রেটে পরিণত হয়, যাকে বলা হয় ক্রিস্টাল কার্বনেট। আমরা এই যৌগটার রাসায়নিক ধর্ম যদি দেখি, তাহলে একে যদি উত্তপ্ত করা হয় ধাপে ধাপে জলের অণু ত্যাগ করবে। ফলে আমরা এবার রাসায়নিক ধর্ম দেখব। রাসায়নিক ধর্ম যেমন তাপের প্রভাব। সোডিয়াম কার্বনেটকে যদি আমরা যে সোডিয়াম কার্বনেট যে পেলাম, সোডিয়াম কার্বনেট একে যদি উত্তপ্ত করা হয় তাহলে 100 ডিগ্রি তাপমাত্রায় 9 অণু জল ত্যাগ করে মনোহাইড্রেটে পরিণত হবে। এবং আরও যদি বেশি উষ্ণতায় উত্তপ্ত করা যায় তাহলে বাকি জলের অণু ত্যাগ করে কার্বনেটে পরিণত হবে। বুঝা গেছে কথাটা? সোডিয়াম কার্বনেটে পরিণত হবে। তখন একে বলা হয় সডাভস্য বলা হয়। বোঝা গেছে? এই হলো তাপের প্রভাব। 100 ডিগ্রি তাপমাত্রায় 9 অণু জল ত্যাগ করে মনোহাইড্রেটে পরিণত হবে। আরও যদি বেশি উষ্ণতা উত্তপ্ত করা হয় তখন সে অনাদ্র পাউডারে পরিণত হবে, তখন তাকে সডাভস্য বলা হয়। এটা হলো তাপের প্রভাব। বোঝা গেছে? আমরা যদি 2 নম্বর দেখি আর্দ্র বিশ্লেষণ করলে কি হবে? আর্দ্র বিশ্লেষণ করলে জলীয় দ্রবণ ক্ষারীয় হয়।
বুঝা গেছে কেন ক্ষারীয় হয়? কারণ এটা জলের সঙ্গে আর্দ্র বিশ্লেষিত হয়, জলের সঙ্গে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে যেটা মৃদু, আর তৈরি করে সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা তীব্র। যেহেতু ক্ষারটা তীব্র সে কারণে এর জলীয় দ্রবণ কিন্তু ক্ষারীয় হয়। বোঝা গেছে আমার কথাটা? আবার বলছি, সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ ক্ষারীয় হয় কেন? কারণ সোডিয়াম কার্বনেট জলের সঙ্গে আর্দ্র বিশ্লেষিত হয়ে মৃদু অ্যাসিড তৈরি করে, মৃদু অ্যাসিড কার্বনিক অ্যাসিড, আর তীব্র ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। যেহেতু ক্ষারটা তীব্র সে কারণে এর জলীয় দ্রবণ ক্ষারীয় হয়। বোঝা গেছে? তোমরা বলতে পারবে আমরা যেইটুকু পড়লাম এর মধ্যে যদি প্রশ্ন করা হয় ব্রাইন কি, ব্রাইন কি বলো তো, ব্রাইন কি? আমরা চলে যাব এই পরের বিক্রিয়া, অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া। তো সোডিয়াম বাইকার্বনেটের সাথে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া কি হবে? অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া, ঠিক আছে, কি তৈরি করে? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। যেমন সোডিয়াম কার্বনেটের সাথে যদি আমি HCl এর বিক্রিয়া ঘটাই তাহলে তৈরি হবে সোডিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড আর জল। এভাবে এই যৌগটা সোডিয়াম বাইকার্বনেটের যে রাসায়নিক দ্রব্য আমরা কী পেলাম, একে যদি উত্তপ্ত করা হয় ধীরে ধীরে জলের অণু ত্যাগ করে, এর জলীয় দ্রবণে যদি আর্দ্র বিশ্লেষণ হয় এর জলীয় দ্রবণ ক্ষারীয় করে কারণ তীব্র ক্ষার তৈরি করে। অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া ঘটালে কী তৈরি করবে? কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। বোঝা গেছে? আমরা যদি এই যৌগটার সাথে মনে করো সিলভার নাইট্রেটের সঙ্গে যদি বিক্রিয়া ঘটায় তাহলে কী হবে? সিলভার নাইট্রেটের সঙ্গে বিক্রিয়া, ঠিক আছে, সিলভার নাইট্রেটের সঙ্গে বিক্রিয়া। সোডিয়াম কার্বনেট বা কাপড় কাচা সোডার সাথে যদি সিলভার নাইট্রেটের বিক্রিয়া ঘটানো যায় তাহলে কি হয় বলো তো? সিলভার অক্সাইডের সাদা অধক্ষেপ পড়ে, ঠিক আছে। সিলভার নাইট্রেটের সঙ্গে বিক্রিয়া ঘটালে সাদা অধক্ষেপ পড়বে। যেমন তৈরি হবে সোডিয়াম নাইট্রেট, সিলভার অক্সাইডের সাদা অধক্ষেপ পড়বে, আর সেই সঙ্গে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। তো এটাকে যদি ব্যালেন্স করি, ঠিক আছে। আবার আমরা যদি আরেকটা বিক্রিয়া দেখি, কলিচুনের সঙ্গে যদি বিক্রিয়াটা দেখি তাহলে কি তৈরি হবে? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এই সমস্ত বিক্রিয়ায় কিন্তু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। যেমন কলিচুনের সঙ্গে যদি সোডিয়াম কার্বনেটের বিক্রিয়া ঘটানো যায়, সোডিয়াম কার্বনেটের, এগুলো রাসায়নিক বিক্রিয়াগুলো মনে রাখতে হবে, ছোটো ছোটো সহজ আছে বিক্রিয়াগুলো। তো কলিচুনের সাথে যদি সোডিয়াম কার্বনেটের বিক্রিয়া ঘটানো যায় তাহলে তৈরি হবে ক্যালসিয়াম কার্বনেটের অধক্ষেপ পড়ে, মনে থাকবে, ক্যালসিয়াম কার্বনেটের অধক্ষেপ পড়বে আর সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। ক্যালসিয়াম কার্বনেটে এক্ষেত্রে মনে রাখবে ক্যালসিয়াম কার্বনেটের অধক্ষেপ পড়ে। এটাকে যদি ব্যালেন্স করা হয় এই হলো বিক্রিয়া। বোঝা গেছে কথাটা? তোমরা বলতে পারবে এই যে আমরা বলো তো ক্রিস্টাল কার্বনেট কাকে বলে? ক্রিস্টাল কার্বনেট কাকে বলে? Cl2 এর সঙ্গে বিক্রিয়া, ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া, ঠিক আছে। তো মনে রাখবে ক্লোরিনের সঙ্গে বিক্রিয়াটা কিন্তু তাদের গাঢ়ত্বের উপর নির্ভর করবে, উষ্ণতার উপর নির্ভর করবে। যেমন লঘু আর ঠান্ডা যদি হয়, লঘু এবং ঠান্ডা যদি হয় তাহলে ক্লোরিনের সঙ্গে সোডিয়াম কার্বনেটের বিক্রিয়ায় ক্লোরাইড লবণ হবে আর হাইপোক্লোরাইড লবণ হবে,
মনে থাকবে কথাটা, ক্লোরাইড হবে, হাইপোক্লোরাইড হবে, আর কার্বন ডাইঅক্সাইড হবে। কিন্তু যদি গাঢ় আর উষ্ণ হয়, গাঢ় এবং উষ্ণ যদি হয় তাহলে সেক্ষেত্রে বিক্রিয়াটা অন্যরকম হবে। এবং এই বিক্রিয়াগুলো পরীক্ষায় আসে, বিক্রিয়াগুলো মনে রাখার চেষ্টা করবে। সেক্ষেত্রে কিন্তু সোডিয়াম ক্লোরাইড হবে আর সোডিয়াম ক্লোরাইড হবে, সেই সঙ্গে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। বিক্রিয়াটা যদি আমরা ব্যালেন্স করি, ঠিক আছে। আমরা যদি আরেকটা বিক্রিয়া আমরা যদি দেখি, সিলিকার সঙ্গে বিক্রিয়া, সিলিকার সঙ্গে যদি বিক্রিয়াটা দেখি তাহলে সোডিয়াম কার্বনেটের সাথে সিলিকার বিক্রিয়া সোডিয়াম সিলিকেট তৈরি হয়। সিলিকার সাথে বিক্রিয়ায় সোডিয়াম সিলিকেট তৈরি হয় আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, সোডিয়াম সিলিকেট। ঠিক আছে, এই হলো বিক্রিয়াগুলো ভালো করে মনে রাখতে হয়। আমরা এবার এই যে সলভে পদ্ধতির কথা বললাম, সোডিয়াম কার্বনেট বা কাপড় কাচা সোডা যার নাম, এই সলভে পদ্ধতির কিছু সুবিধা অসুবিধা নিয়ে কথা বলবো। বলো তো কী সুবিধা সলভে পদ্ধতিটি? সুবিধা, দুই একটা সুবিধা বলো তো কী? যে সলভে পদ্ধতিতে 1 নম্বর, এই যে কাঁচামালগুলো যে পাওয়া যায়, সেই কাঁচামালগুলো কিন্তু খুব সস্তা। মনে থাকবে, সস্তা আর সহজলভ্য, 1 নম্বর সুবিধা। সলভে পদ্ধতির সুবিধা মনে থাকবে, সলভে পদ্ধতির সুবিধা। আর কি হয়, এক্ষেত্রে জ্বালানি খরচ খুব কম। আর কি, প্রায় 99.5% বিশুদ্ধ সোডিয়াম কার্বনেট পাওয়া যায়, বিশুদ্ধ সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয়। মনে হবে কথাটা, এই হলো এদের এই পদ্ধতিটার সুবিধা। কিন্তু তা সত্ত্বেও এর কিছু অসুবিধা আছে। কি অসুবিধা বলো দেখি, একটা অসুবিধার কথা বলো, তুমি বলো কি একটা অসুবিধার কথা বলো। খুব ভালো একটা পদ্ধতি দেখতে পাচ্ছ, আমরা বাণিজ্যিকভাবে তৈরি করি। অসুবিধা হলো যেটা, এর যে অসুবিধা তাতে কি হয়, এক্ষেত্রে যে অ্যামোনিয়া আর কার্বন ডাইঅক্সাইড এটার অপচয় হয়, বেশ কিছুটা পরিমাণ অপচয় হয়। আর উপজাত পদার্থ ক্যালসিয়াম ক্লোরাইড এর চাহিদা নেই, বাজারে এর চাহিদা নেই। বোঝা গেছে বাজারের উপজাত পদার্থটাতে। আর কি হয়, ব্রাইন যেটা আমরা ব্যবহার করি, ব্রাইন খুব দুর্গন্ধযুক্ত হওয়ায় পরিবেশ দূষণ ঘটায়। এই হলো এই পদ্ধতিটির অসুবিধা। তাহলে কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। সুবিধাটা কি, প্রায় 99.5% বিশুদ্ধ পাওয়া যায়, জ্বালানি খরচ কম হয়, কাঁচামাল খুব সস্তা সহজে পাওয়া যায়। কিন্তু অসুবিধা হলো কিছু এই উপজাত পদার্থগুলোর অপচয় ঘটে। এছাড়া যে উপজাত পদার্থ এটার কোনো কাজে লাগে না। এছাড়া ব্রাইন ভীষণ দুর্গন্ধযুক্ত হয়, ওই পরিবেশের কিন্তু কি করে, পরিবেশ দূষণ ঘটায়। আমরা এবার এর ব্যবহার দেখব, সোডিয়াম কার্বনেটের ব্যবহার কি কাজে লাগে বলো তো। এটা সোডিয়াম কার্বনেটের ব্যবহার মনে থাকবে, সোডিয়াম কার্বনেটের ব্যবহার। তো বহু কাজে একে ব্যবহার করা যায়। যেমন একে আমরা রাবার প্রস্তুতিতে ব্যবহার করি, ব্যবহার করা হয়। একে কাগজ শিল্পে ব্যবহার করা হয়, একে সাবান প্রস্তুতিতে ব্যবহার করা হয়, মনে থাকবে কথাটা, সাবান প্রস্তুতিতে ব্যবহার করা হয়। এছাড়া আগুন নেভাতে, মনে রাখবে, আগুন নেভাতে অগ্নি নির্বাপক যন্ত্রে অগ্নি নির্বাপক যে যন্ত্র আছে সেই যন্ত্রে একে ব্যবহার করা হয়।
মনে থাকবে কথাটা, সোডিয়াম কার্বনেট। এছাড়া সোডিয়াম কার্বনেট বিকারক, ল্যাবরেটরিতে বিকারক হিসাবে এর ব্যবহার আছে, ফলে বহু জায়গায় কিন্তু এই সোডিয়াম কার্বনেট ব্যবহার করা হয়। মোটামুটি 2-4টা মনে রাখার চেষ্টা করতে হবে, যেমন কাগজ শিল্পে ব্যবহার করা হয়, সাবান প্রস্তুতিতে ব্যবহার করা হয়, তারপর রাবার শিল্পে ব্যবহার করা হয়। এছাড়া আগুন নেভাবার যে যন্ত্রটা আমরা ব্যবহার করি, অগ্নি নির্বাপক যন্ত্র, সেখানে CO2 তৈরি করার জন্য একে ব্যবহার করা হয়। এছাড়া ফিউশন মিক্সচার বলে একটা মিক্সচার আছে, ভালো করে মনে রাখবে, এটা ফিউশন মিক্সচার। এই ফিউশন মিক্সচার প্রস্তুত করতে একে ব্যবহার করা হয়, যেটা সোডিয়াম কার্বনেট আর পটাশিয়াম কার্বনেটের মিশ্রণ। এই মিশ্রণটাকে বলা হয় ফিউশন মিক্সচার প্রস্তুতিতে আমরা একে ব্যবহার করি, তৈরি করি। সোডিয়াম বাইকার্বনেট আরেকটা ইম্পর্টেন্ট যৌগ, ভীষণ ইম্পর্টেন্ট বলা যায় সোডিয়াম বাইকার্বনেট। বহু জায়গায় সোডিয়াম বাইকার্বনেটের ব্যবহার কিন্তু আছে। এবং এই যৌগটাই আমরা বাণিজ্যিকভাবে কীভাবে তৈরি করি এবং এর কী ধরনের রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে এবং এর ব্যবহার, এই পয়েন্টগুলো আমরা দেখব। তো সোডিয়াম বাইকার্বনেট আমরা যে তৈরি করি সেই প্রস্তুতির যে নীতিটা মনে রাখবে। সোডিয়াম কার্বনেটের সম্পৃক্ত দ্রবণে, মনে থাকবে, সোডিয়াম কার্বনেটের সম্পৃক্ত দ্রবণে যদি কার্বন ডাইঅক্সাইড চালনা করা যায় তাহলে সোডিয়াম বাইকার্বনেট পাওয়া যায়। ফলে এই বিক্রিয়ার এই নীতিটাকে কাজে লাগিয়ে আমরা কী করি, সোডিয়াম বাইকার্বনেট প্রস্তুত করি। মনে থাকবে কথাটা, সোডিয়াম কার্বনেটের সম্পৃক্ত দ্রবণে যদি কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করা যায় তাহলে সোডিয়াম বাইকার্বনেট পাওয়া যায়। এবং এই সোডিয়াম বাইকার্বনেটের যদি ভৌত ধর্ম দেখি, তাহলে এটা সাদা কেলাসাকার পদার্থ। মনে থাকবে, এটা সাদা কেলাসাকার এবং বাতাসে স্থিতিশীল। বুঝা গেছে? ফলে এটা হলো এর ভৌত ধর্ম। এবার এর রাসায়নিক ধর্ম, প্রস্তুতিটা খুব সহজ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ব্যবহারিক ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট একটা যৌগ, আমরা ব্যবহারগুলোতে দেখব। এবার এর রাসায়নিক ধর্মগুলো যদি বলি, তাপের প্রভাব, ঠিক আছে, তাহলে একে যদি উত্তপ্ত করা যায়, সোডিয়াম বাইকার্বনেটকে যদি উত্তপ্ত করা যায় তাহলে সোডিয়াম বাইকার্বনেট তাপে বিয়োজিত হয়, সোডিয়াম কার্বনেট তৈরি করে। বোঝা গেছে? সোডিয়াম কার্বনেট তৈরি হয়। এই আমরা যদি এর আর্দ্র বিশ্লেষণ দেখি, জলের সঙ্গে বিক্রিয়া করলে কি হবে? আর্দ্র বিশ্লেষণ, তো মনে রাখবে সোডিয়াম বাইকার্বনেট জলের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে মৃদু অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, এটা মৃদু, ঠিক আছে। আর তৈরি করে সোডিয়াম হাইড্রোক্সাইড, যেটা তীব্র ক্ষার। ফলে সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র ক্ষার হওয়ার ফলে এর জলীয় দ্রবণ কি হবে বলো তো, তোমরাই বলো দেখি, এর জলীয় দ্রবণ কি হবে? ক্ষারের ধর্মটা প্রকাশ পাবে, ফলে এর জলীয় দ্রবণ ক্ষারীয় হয়, ফলে আর্দ্র বিশ্লেষিত হয়, এর জলীয় দ্রবণ ক্ষারীয় করে। বোঝা গেছে? আমরা যদি অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া দেখি তাহলে কি হবে? সোডিয়াম বাইকার্বনেট অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করে? অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া, যেমন সোডিয়াম বাইকার্বনেট HCl এর সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে সোডিয়াম ক্লোরাইড আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। সোডিয়াম বাইকার্বনেটের ব্যবহার, এটা বেশ কিছু, যেমন আগেকার দিনে একে অম্লনাশক হিসাবে ব্যবহার করা হতো। অম্লনাশক মানে আমাদের পাকস্থলীতে যে খাদ্য হজমের জন্য HCl এর ক্ষরণ হয়, কোনো কারণে HCl এর ক্ষরণ বেড়ে গেলে আমাদের যে অ্যাসিডিটি সৃষ্টি হয় সেটাকে প্রশমিত করার জন্য আমরা এই সোডিয়াম বাইকার্বনেট কিন্তু মানুষ আগে ব্যবহার করতো অম্লনাশক হিসাবে। এছাড়াও সোডিয়াম বাইকার্বনেট আমরা বেকিং পাউডার হিসাবে ব্যবহার করে থাকি। বেকিং পাউডার, মনে থাকবে কথাটা, বেকিং পাউডার কোথায় ব্যবহার করা হয় বলো তো? বেকারিতে ব্যবহার করা হয়, পাউরুটি প্রস্তুতির বেকারিতে ব্যবহার করা হয় বেকিং পাউডারটা। কি করে বেকিং পাউডার রাসায়নিক বিক্রিয়ার ফলে প্রচুর কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এবং ওই কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাওয়ার সময় সেই রুটিটাকে ফুলিয়ে দেয়। এই জায়গায় বেকিং পাউডার হিসাবে আমরা ব্যবহার করি। এছাড়াই এই সোডিয়াম বাইকার্বনেটকে আমরা বিকারক হিসাবে ব্যবহার করে থাকি। ল্যাবরেটরিতে বিকারক হিসাবে ব্যবহার করা হয়।
তাছাড়া সোডিয়াম বাইকার্বনেট নরম পানি, সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কসগুলো যে আছে সেই নরম পানীয়তে একে ব্যবহার করা হয়। বোঝা গেছে? তো বিভিন্ন জায়গায় এর ব্যবহার আছে। তাহলে একে আমরা অম্লনাশক হিসাবে ব্যবহার করি, বেকিং পাউডার প্রস্তুতিতে ব্যবহার করা হয়, এছাড়া ল্যাবরেটরিতে বিকারক হিসাবে ব্যবহার করা হয়, নরম পানিতে একে ব্যবহার করা হয়। মনে থাকবে কথাটা। আর এই জায়গা থেকে তোমরা বেকিং পাউডারে একটা মনে রাখবে, তার আগে বলতে পারবে যে আমরা যদি বলি ফিউশন মিক্সচার কী বলো তো? ফিউশন মিক্সচার কী? বুঝে গেছে? তো এখানে শর্ট নোট দিয়ে মনে রাখবে যে বেকিং পাউডারটা একটু আগুন নেভাতো একে অগ্নি নির্বাপক যন্ত্র একে ব্যবহার করা হয়। এই বেকিং পাউডারটা মনে রাখবে, বেকিং পাউডারটা কি? ঠিক আছে? বেকিং পাউডার হলো পটাশিয়াম হাইড্রোজেন টার্টারেট, প্লাস সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, মনে থাকবে কথাটা, প্লাস টার্টারিক অ্যাসিড। এই টার্টারিক অ্যাসিড প্লাস স্টার্চ, এই মিশ্রণটাকে বলা হয় বেকিং পাউডার। এবং রুটি প্রস্তুতির সময় যে আটাটার সাথে বেকিং পাউডার ব্যবহার করা হয়, ফলে যখন গরম করা হয় তখন এদের বিক্রিয়ার মাধ্যমে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এবং কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাওয়ার সময় ওই রুটিটাকে, বিস্কুটটাকে ফুলিয়ে দিয়ে চলে যায়। ফলে ব্যবহারের ক্ষেত্রে বহু জায়গায় কিন্তু সোডিয়াম বাইকার্বনেট আমরা ব্যবহার করে থাকি। সোডিয়াম হাইড্রোক্সাইড আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট যৌগ, সোডিয়াম হাইড্রোক্সাইড, একে কষ্টিক সোডাও বলা হয়। এই সোডিয়াম হাইড্রোক্সাইড এর আমরা প্রস্তুতি ধর্ম ভীষণ ইম্পর্টেন্ট একটা যৌগ। আমরা কষ্টিক সোডা বহু ল্যাবরেটরিতে তো ব্যাপক হারে ব্যবহার করা হয়। এর যে প্রস্তুতির যে নীতিটার যদি আমরা দেখি তাহলে মনে রাখবে এটা কাস্টনার ক্যালনার পদ্ধতি বলে একটা পদ্ধতি আছে। কাস্টনার ক্যালনার পদ্ধতিতে একে কিন্তু প্রস্তুত করা হয়। বোঝা গেছে কথাটা? কাস্টনার ক্যালনার পদ্ধতি একটা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। মূলত এটা বেশ বড় একটা আলোচনা হলো, একদম সামারি করে ছোট্ট করে মনে রাখার চেষ্টা করবে। এখানে দুটো চেম্বার ব্যবহার করা হয়। এটা বাইরের চেম্বার, যেখানে গ্রাফাইট দণ্ড অ্যানোড হিসাবে কাজ করে, ঠিক আছে? গ্রাফাইট দণ্ড অ্যানোড হিসাবে কাজ করে। এই ছোট্ট করে মনে রাখার চেষ্টা করবে। এখানে আমরা পারদ ব্যবহার করি, আর ভিতরে এখানে একটা আয়রন দণ্ড আছে, যেটা ক্যাথোড হিসাবে কাজ করে। এই অবস্থায় যদি আমরা এর মধ্যে তড়িৎ বিশ্লেষণ পদার্থ নিয়ে তড়িৎ বিশ্লেষণ করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড পাই। এবং কাস্টনার ক্যালনার পদ্ধতি বেশ জটিল, সামারি করে, ইজি করে, সরলীকরণের মাধ্যমে খুব ছোট্ট একটা ধারণা তৈরি করার চেষ্টা করবে। এখানে যে তড়িৎ বিশ্লেষণ করা হয় সেটা ব্রাইনের তড়িৎ বিশ্লেষণ করা হয়। ব্রাইন তো আমরা দেখেছি, NaCl গাঢ় জলীয় দ্রবণকে ব্রাইন বলা হয় এবং ব্রাইনের তড়িৎ বিশ্লেষণ করে আমরা এই যৌগগুলো তৈরি করি। যেমন NaCl ভেঙে গিয়ে Na+Cl- হয়, সেই সঙ্গে জলের বিয়োজনে তৈরি হয় H+ আর OH-। এবং এক্ষেত্রে ক্যাথোডে যে বিক্রিয়াটা ঘটে, ক্যাথোড বিক্রিয়া কি ঘটে? Na+ ইলেকট্রন নিয়ে সোডিয়ামে পরিণত হয় এবং এই জায়গা থাকা যে মার্কারি, সেই মার্কারির সাথে এবার সোডিয়াম যুক্ত হয়, সোডিয়াম অ্যামালগাম গঠন করে, আর এই সোডিয়াম অ্যামালগামটা মধ্য চেম্বারে, মধ্য কক্ষে প্রবেশ করে। এটা বহিস্থ কক্ষে বিক্রিয়া ঘটলো। বোঝা গেছে? এটা হলো বহিস্থ কক্ষে এই বিক্রিয়াটা ঘটে। এবং অ্যানোডে কি উৎপন্ন হবে? অ্যানোডে Cl- ইলেকট্রন বর্জন করে Cl তৈরি হবে। ফলে অ্যানোডে উপজাত পদার্থ হিসেবে ক্লোরিন গ্যাস পাওয়া গেল, আর মধ্য প্রকোষ্ঠে সোডিয়াম অ্যামালগাম প্রবেশ করলো। এবার মধ্য প্রকোষ্ঠে যে বিক্রিয়াটা ঘটবে, সেই বিক্রিয়াটা হলো সোডিয়াম অ্যামালগাম। এবার মধ্য প্রকোষ্ঠে সোডিয়াম অ্যামালগাম জলের সঙ্গে বিক্রিয়া করবে এবং জলের সঙ্গে বিক্রিয়ায়
কোষ্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। এই হলো মধ্যকোষ্ঠে সংঘটিত বিক্রিয়া। এক্ষেত্রে মধ্য প্রকোষ্ঠে যে সোডিয়াম অ্যামালগাম আছে এটা অ্যানোড হিসাবে কাজ করে, আয়রন ক্যাথোড হিসাবে কাজ করে। কিন্তু ছোট্ট করে সরলীকরণের মাধ্যমে আমরা এই কার্সনার কেলনার পদ্ধতির এই কথাটা মনে রাখতে পারি। দুই প্রকোষ্ঠযুক্ত চেম্বার বা ভোল্টামিটার ব্যবহার করা হয়, যার গ্রাফাইট দণ্ডকে অ্যানোড হিসাবে ব্যবহার করা হয়, আয়রন দণ্ডকে ক্যাথোড হিসাবে ব্যবহার করে। ব্রাইনের যদি তড়িৎ বিশ্লেষণ করা হয় তাহলে তড়িৎ বিশ্লেষণের ফলে উৎপন্ন সোডিয়াম মার্কারির সাথে যুক্ত হয়ে সোডিয়াম অ্যামালগাম তৈরি করে, যেটা বহিঃপ্রকোষ্ঠ থেকে মধ্য প্রকোষ্ঠে প্রবেশ করে এবং মধ্য প্রকোষ্ঠে সে জলের সঙ্গে বিক্রিয়া করে কোষ্টিক সোডা তথা সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। কোষ্টিক সোডার ভৌত ধর্ম, এটা সাদা একটা পদার্থ, সাদা কেলাসাকার, আর এটা উদ্গ্রাহী, বাতাসে রেখে দিলে বাতাসের জলীয় বাষ্প শুষে নেয়, ফলে সাদা কেলাসাকার পদার্থ। এবং এর যদি রাসায়নিক ধর্ম বলা হয়, রাসায়নিক ধর্ম, তাহলে জলে দ্রবীভূত হয়, জলে দ্রবীভূত হয়, তীব্র ক্ষার উৎপন্ন করে, তীব্র ক্ষার উৎপন্ন, মনে থাকবে কথাটা। এবং এক্ষেত্রে কিন্তু প্রচুর তাপ উৎপন্ন হয়, প্রচুর তাপ। কেন বলো তো? কোষ্টিক সোডাকে জলে দিলে প্রচুর তাপ উৎপন্ন হয়, প্রচুর তাপ উৎপন্ন হয়। কেন? কারণ অধিক হাইড্রেশন ঘটে, অধিক হাইড্রেশন ঘটে, মনে থাকবে, অধিক হাইড্রেশন ঘটে। এবং এই পদার্থটাকে যদি বাতাসে রেখে দেওয়া যায় তাহলে বাতাসে রেখে দিলে কি হবে? বাতাসের জলীয় বাষ্প, মনে রাখবে, বাতাসের জলীয় বাষ্প শুষে নেয়, শোষণ করে, বাতাসের জলীয় বাষ্প শোষণ করে ভিজে যায়, মনে থাকবে কথাটা। তাহলে এর বাতাসের জলীয় বাষ্প শোষণ করে ভিজে যাবে, আর তারপরে CO2 এর সঙ্গে বিক্রিয়া করে, CO2 সঙ্গে বিক্রিয়া করে কার্বনেটের আস্তরণ ফেলে, কার্বনেটের আস্তরণ পড়ে, ফলে বাতাসের উপাদানের সঙ্গে এ কিন্তু বিক্রিয়া করে, মনে থাকবে। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড বাতাসের কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেটের আস্তরণ ফেলে। যে আবার এই যৌগটা কি করে? এ কিন্তু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে, আম্লিক অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে, উভধর্মী অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে। বোঝা গেছে আমার কথাটা? তো তোমরা বলতে পারবে যে আমরা যদি বলি এই যে কোষ্টিক সোডার সংকেত কি বলো তো? কোষ্টিক সোডার সংকেত, কোষ্টিক সোডার সংকেত কি? আমরা যদি দেখি এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে, অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া, অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড আর জল উৎপন্ন করে, বোঝা গেছে? ফলে এই যৌগটা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে। যেমন আম্লিক অক্সাইডের সঙ্গেও বিক্রিয়া করে, আম্লিক অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে, তৈরি করে সোডিয়াম কার্বনেট, বোঝা গেছে? কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে সোডিয়াম কার্বনেট আর জল, এই কার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে, বোঝা গেছে? আবার কি করে? এরা কিন্তু উভধর্মী, মনে রাখবে, উভধর্মী অক্সাইডের সঙ্গেও বিক্রিয়া করে। যেমন উভধর্মী অক্সাইডের একটা উদাহরণ বলো তো? পারবে না? উভধর্মী অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে, যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড। এই অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথেও সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া হয়, তৈরি করে সোডিয়াম অ্যালুমিনেট আর জল, এই, বোঝা গেছে? ঠিক আছে, এরা বিভিন্ন উপাদানের সঙ্গে বিক্রিয়া করে। এবার যদি এর ব্যবহার বলো তো কি? সোডিয়াম হাইড্রোক্সাইড বা কোষ্টিক সোডা, মনে রাখবে আরেকটা ধর্ম, কোষ্টিক সোডার আরেকটা ধর্ম মনে রাখবে, এ কিন্তু শরীরের কি করে বলো তো? এই যে আমাদের শরীরে চামড়া যদি পড়ে,
তাহলে শরীরের চামড়ায় বলো তো কী হবে? চামড়ায় পড়লে কি হবে? শরীরের চামড়ায় যদি পড়ে, আবার আমি বলছি শরীরের যদি চামড়ায় যদি পড়ে তাহলে কি হবে? সেক্ষেত্রে মনে রাখবে এরা যে প্রোটিন অংশ আছে, চামড়া যে প্রোটিন অংশ আছে, সেই প্রোটিন অংশটা কিন্তু শুষে নিবে। প্রোটিন অংশটা শোষণ করে নেয়, মনে থাকবে? প্রোটিন অংশ শোষণ করবে এবং শোষণ করে সেটাকে ভেঙে দিবে, ভেঙে দেয়। আর ভেঙে দিয়ে জৈব পদার্থগুলো যে আছে সেই জৈব পদার্থকে দ্রবীভূত করে। মনে থাকবে কথাটা? তাহলে চামড়া যদি পড়ে যন্ত্রণাদায়ক ক্ষত সৃষ্টি হয় কেন? কারণ ওটা এই প্রোটিন অংশটাকে ভেঙে দেয় আর জৈব পদার্থকে দ্রবীভূত করে। এজন্য একে কি বলা হয়? এজন্যই একে কষ্টিক সোডা বলা হয়। কষ্টিক সোডা জানা ছিল? এই জন্যই কষ্টিক সোডা আমরা বলি। কেন? ত্বকে পড়লে এই ধরনের ঘটনাটা ঘটে। এবং এটা কি কাজে লাগে, এর ব্যবহার কি বলো তো? কষ্টিক সোডার ব্যবহার কি, কোথায় কাজে লাগে? বহু জায়গায় এর ব্যবহার কিন্তু আছে, বহু জায়গায় এর ব্যবহার আছে। যেমন একে রাবার শিল্পে ব্যবহার করা হয়, কাগজ শিল্পে ব্যবহার করা হয়, একে ব্যবহার করা হয়। একে রং শিল্পে ব্যবহার করা হয়, রং প্রস্তুতিতে। এই বিভিন্ন জায়গায় কমার্শিয়ালি এর ব্যাপক ব্যবহার আছে। রং প্রস্তুতি শিল্পে একে ব্যবহার করা যায়। মনে থাকবে কথাটা? কষ্টিক সোডা। এছাড়া পরীক্ষাগারে বিকারক হিসাবে এর ব্যাপক ব্যবহার আছে, বিকারক হিসাবে ল্যাবরেটরিতে একে ব্যবহার করা হয়। আমার কথা বোঝা গেছে? একে সাবান প্রস্তুতিতেও ব্যবহার করা যায়, সাবান প্রস্তুতিতেও একে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। এছাড়া কৃত্রিম সিল্ক, যে সিনথেটিক যে কৃত্রিম সিল্ক প্রস্তুতিতেও একে আমরা ব্যবহার করে থাকি, কৃত্রিম সিল্ক প্রস্তুতিতে। ফলে বহু জায়গায় এই সমস্ত যৌগ ভীষণ ইম্পর্টেন্ট। ক্ষার ধাতুর যে আমাদের যে পরিবারটা আছে, এই পরিবারের যে ক্ষার ধাতু থেকে উৎপন্ন বিভিন্ন যৌগ বহু জায়গায় কিন্তু আমরা ব্যবহারিক ক্ষেত্রে এদের প্রয়োগ করে থাকি। সোডিয়াম ক্লোরাইড, যাকে আমরা খাদ্য লবণ বলি, ভীষণ ইম্পর্টেন্ট আরেকটা যৌগ, সোডিয়াম গঠিত সোডিয়াম ক্লোরাইড। আমরা যে খাওয়ার লবণটা টেবিল সল্ট যাকে বলা হয়, এই সোডিয়াম ক্লোরাইডের স্পেশাল কোনো প্রস্তুতি বা মানে কারখানা ওইরকম প্রস্তুতির কোনো পদ্ধতি নেই। আমাদের মতন দেশে, যেখানে গ্রীষ্মপ্রধান দেশ, সেখানে সমুদ্রের জলটা, কারণ খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইডের প্রধান উৎস হলো সমুদ্র জল। সমুদ্রের জলে প্রচুর পরিমাণে খাদ্য লবণ থাকে। সেই সমুদ্রের জলটাকে কি করা হয়? সমুদ্রের জোয়ারের সময় সমুদ্রের জলটা যে ডাঙায় অনেকটা উপরে উঠে আসে, সেটাকে আল দিয়ে সেই জলটাকে আটকানো হয় এবং সূর্যের তাপে সেই জলটা বাষ্পীভূত হতে হতে সেই জলের মধ্যে ধীরে ধীরে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণটা বাড়তে থাকে। বোঝা গেছে কথাটা? এই টেকনিকে কিন্তু সমুদ্রের ধারে তোমরা হয়তো অনেকে দেখে থাকবে, সমুদ্রের ধারে বিশাল জমিতে আল দিয়ে দিয়ে সমুদ্রের জলটাকে আটকে দিয়ে এইভাবে কিন্তু সোডিয়াম ক্লোরাইড তৈরি করা হয়। কিন্তু এই যে আমরা যে সমুদ্রের জল থেকে যে সোডিয়াম ক্লোরাইডটা পাই, সেটা কিন্তু বিশুদ্ধ নয়। আমার কথা বোঝা গেছে? যে সোডিয়াম ক্লোরাইডটা পাওয়া যায় সেটা বিশুদ্ধ নয়, কারণ এই সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে ম্যাগনেসিয়াম ক্লোরাইডও মিশে থাকে। মনে থাকবে কথাটা? সোডিয়াম ক্লোরাইডের সাথে, আবার বলছি, সোডিয়াম ক্লোরাইডের সাথে ম্যাগনেসিয়াম ক্লোরাইডও মিশে থাকে। ঠিক আছে? সে কারণে মনে রাখবে যে সোডিয়াম ক্লোরাইডটা পাওয়া যায়, এটা বিশুদ্ধ নয়। এর সাথে কি হয়? এর সাথে ম্যাগনেসিয়াম ক্লোরাইড মিশে থাকে, এর সাথে ক্যালসিয়াম ক্লোরাইড মিশে থাকে। কি করে এটাকে বিশুদ্ধ করা হয়? তার জন্য মনে রাখবে যে বাইরে থেকে HCl গ্যাস চালনা করা হয়। HCl গ্যাস, সমআয়ন প্রভাব বলে একটা টার্ম আছে। সেই সমআয়ন প্রভাবের ফলে আমরা বিশুদ্ধ NaCl পাই, কারণ NaCl এর দ্রাব্যতা কম। NaCl এর দ্রাব্যতা কম, ফলে NaCl ভেঙে যে Na+ এবং Cl- তৈরি করে, সেই সঙ্গে এরাও ভেঙে গিয়ে আয়ন তৈরি করবে, এটাও ভেঙে গিয়ে আয়ন তৈরি করবে, কিন্তু এই দুটো দ্রাব্যতা বেশি। মনে থাকবে কথাটা? দ্রাব্যতা বেশি। আর NaCl এর দ্রাব্যতা কম, ফলে যখন HCl ফেলে দিব, HCl গিয়ে কি তৈরি করবে বলো তো? HCl + Cl- তৈরি করবে। ভালো করে টেকনিকটা বুঝে নাও, দ্রাব্যতার একটা টেকনিক। সেটা হলো এদের দ্রাব্যতা খুব কম, কিন্তু এদের দ্রাব্যতা বেশি, আর এই NaCl এর দ্রাব্যতা কম। মনে থাকবে কথাটা?
আমরা যদি HCl গ্যাস চালনা করি তাহলে দ্রবণের Cl মাইনাস আয়নের গাঢ়ত্ব বেড়ে যাবে কিনা বলো, কারণ এটা ভেঙে গিয়ে Cl মাইনাস আয়ন তৈরি করবে, ফলে ক্লোরাইড আয়নের গাঢ়ত্ব বেড়ে যাওয়ার ফলে 1 নম্বর যে বিক্রিয়াটা সেটা উল্টো দিকে ধাবিত হবে, বিপরীত দিকে চলে আসবে। কেন? যেহেতু এর দ্রাব্যতা কম, ফলে একটু ক্লোরাইড আয়নের গাঢ়ত্ব বেড়ে গেলেই অতিরিক্ত গাঢ়ত্বটা Na+ এর সঙ্গে যুক্ত হয় এই NaCl তৈরি করবে, যেটা নিচে থিতিয়ে পড়বে। এইভাবে কিন্তু সোডিয়াম ক্লোরাইড নিচে থিতিয়ে পড়বে, এরা থিতিয়ে পড়তে পারবে না কারণ এদের দ্রাব্যতা বেশি। বোঝা গেছে? ফলে এটাকে পৃথক করে শুকিয়ে নিলেই আমরা বিশুদ্ধ NaCl পাই। এইভাবে সামুদ্রিক জল থেকে আমরা যে NaCl এর অবিশুদ্ধ NaClটা পাই তাকে আমরা HCl গ্যাস চালনা করে বিশুদ্ধ NaCl তৈরি করা হয়। ঠিক আছে? এই NaCl এর যদি আমরা ব্যবহার দেখি তাহলে মূলত এর ব্যবহার কি বলতো? খাদ্য লবণের ব্যবহার কি? খাদ্য লবণের ব্যবহার মূলত একে টেবিল সল্ট বা খাবার লবণ হিসাবে, খাদ্য লবণ হিসাবে ব্যবহার করা হয়। খাদ্য লবণ হিসাবে একে মূলত ব্যবহার করা হয়। এছাড়া পরীক্ষাগারে ক্লোরিন, সোডিয়াম হাইড্রোক্সাইড প্রস্তুতিতে একে ব্যবহার করা হয়। মনে থাকবে কথাটা? এছাড়াও একে সাবান প্রস্তুতিতেও ব্যবহার করা হয়। সাবান প্রস্তুতিতেও আমরা একে ব্যাপক হারে ব্যবহার করে থাকি। এই কথা বোঝা গেছে? তোমরা বলতে পারবে যে টেবল সল্টের সংকেত কি? সোডিয়াম ও পটাশিয়াম এর জৈবিক গুরুত্ব। আমাদের জৈবিক ক্রিয়া নিয়ন্ত্রণে কিন্তু এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনো ধারণা আছে? বায়োলজিতে পড়েছ জৈবিক গুরুত্ব। তো মনে রাখবে সোডিয়াম এবং পটাশিয়াম এরা শরীরের জলীয় অংশে থাকে, জলীয় অংশে অবস্থান করে। ঠিক আছে? এবং সেই সঙ্গে একটা তথ্য মনে রাখবে যে 70 কেজি ওজনের একটা মানুষের, মনে থাকবে 70 কেজি ওজনের সুস্থ মানুষের ক্ষেত্রে কি কতটা থাকে বলো তো? কতটা? প্রায় 90 গ্রাম পটাশিয়াম আর 170 গ্রাম কিন্তু 90 গ্রাম সোডিয়াম আর 170 গ্রাম পটাশিয়াম থাকে। বোঝা যাচ্ছে এই কথাটা? সেই সঙ্গে মনে রাখবে প্রতিদিন একটা মানুষের প্রতিদিন 2 গ্রাম করে কিন্তু এই সোডিয়াম পটাশিয়াম দরকার হয়, সোডিয়াম পটাশিয়াম প্রয়োজন হয়। এই হলো একটা তথ্য। এবার আমরা যদি সোডিয়ামের ক্ষেত্রে বলি যে সোডিয়াম আয়নের কাজ যদি দেখি, সোডিয়াম আয়ন কী করে বলো তো? কোষ রসে থাকে, কোষ রসে আর কোষের ভিতরে অবস্থান করে। বোঝা গেছে? কোষের ভিতরে অবস্থান করে। এর কাজ কি? মূলত এর স্নায়ু সংকেত পাঠাবার কাজ করে। ঠিক আছে? কোষ ঝিল্লির, মনে রাখবে কোষ ঝিল্লি যে আছে, কোষ ঝিল্লির মধ্য দিয়ে H2O প্রবাহ নিয়ন্ত্রণ করে, এই কাজগুলো করে, নিয়ন্ত্রণ করে। এছাড়া কার্বোহাইড্রেট এবং প্রোটিন, কোষে কার্বোহাইড্রেট আর প্রোটিনের কোষে প্রবেশ নিয়ন্ত্রণ করে। এই কাজগুলো কিন্তু সোডিয়াম করে থাকে। ভীষণ ইম্পর্টেন্ট জৈবিক ক্রিয়া। কি সোডিয়ামের কাজ হলো কোষ রসের কী করে স্নায়ু সংকেত পাঠায়, ঝিল্লির মধ্য দিয়ে জলের প্রবাহ নিয়ন্ত্রণ করে, সেই সঙ্গে কার্বোহাইড্রেট প্রোটিনের কোষে প্রবেশ নিয়ন্ত্রণ করে। এরকম ভীষণ ইম্পর্টেন্ট কাজ কিন্তু সোডিয়াম দ্বারা হয়। পটাশিয়ামের কাজ কি বলো তো? পটাশিয়ামও স্নায়ু সংকেত পাঠায়। মনে থাকবে কথাটা? ফলে পটাশিয়ামের যে জৈবিক কাজ, পটাশিয়াম ও সোডিয়ামের সাথে যুক্ত হয়ে স্নায়ু সংকেত চালনা করে, স্নায়ু সংকেত পাঠায়। মনে থাকবে কথাটা? এছাড়া পটাশিয়াম কি করে? এটিপির আদ্র বিশ্লেষণ ঘটিয়ে, মনে থাকবে এটিপির আদ্র বিশ্লেষণে এডিপি তৈরি করে আর শক্তি তৈরি করে, অর্থাৎ এটিপির আদ্র বিশ্লেষণ ঘটায়। সেই সঙ্গে মনে রাখবে এ কী করে? কিছু এনজাইমকে অ্যাক্টিভ করে দেয়, সক্রিয় করে দেয়। এনজাইম সক্রিয় করে।
এই কাজগুলো কিন্তু পটাশিয়াম করে থাকে। ফলে সোডিয়াম এবং পটাশিয়াম আয়ন জৈবিক ক্রিয়ায় সাংঘাতিক গুরুত্বপূর্ণ। এরা যে কৌশলে কাজ করে, অর্থাৎ সোডিয়াম এবং পটাশিয়াম আয়ন যে কাজ করে, সোডিয়াম এবং পটাশিয়াম আয়ন যে কাজ করে, সেটা হলো সোডিয়াম পটাশিয়াম আয়ন গ্রেডিয়েন্ট বলা হয়। কি? আয়ন চলন ক্রিয়া। আয়ন চলন ক্রিয়া, বোঝা গেছে কথাটা? আয়ন চলন ক্রিয়াটাকে সোডিয়াম পাম্প বলা হয়, এক কথায় সোডিয়াম পাম্প, মনে রাখবে ভালো করে। এবং এ সম্পর্কে আমরা সরলীকরণের দ্বারা ছোট্ট, খুব কমপ্লেক্স এই থিওরিটা, আমরা সরলীকরণ করে মনে রাখতে পারি যে কোষের ভিতর এবং বাইরে আয়নগুলোর যে আদান প্রদান, যেমন আয়নগুলোর এই আদান প্রদানটাকে বলা হয় সোডিয়াম পাম্প, মনে রাখবে। কোষের ভিতরে এবং বাইরে যে আয়নগুলোর আদান প্রদানটা, সেটাকে, সেই কৌশলটাকে বলা হয় সোডিয়াম পাম্প। একে বলা হয় সোডিয়াম পটাশিয়াম আয়ন গ্রেডিয়েন্ট, মনে থাকবে কথাটা? তো এই জায়গায় এটার জন্য কিন্তু শক্তি দরকার হয়। তো এই শক্তিটা কোথা থেকে আসবে? মনে রাখবে, এই শক্তিটা যে এটিপি আছে, এটিপি ভেঙে যে এডিপি তৈরি হয় আর শক্তি তৈরি হয়, এই শক্তিটাই কিন্তু এখানে কাজ করে। কতটা? এক অণু যদি, মনে রাখবে, এক অণু যদি এটিপি ভেঙে যায়, তাহলে যে শক্তিটা পাওয়া যায়, বোঝা গেছে কথাটা? এক অণু এটিপি ভেঙে যে শক্তিটা পাওয়া যায়, সেই শক্তিটা 3টা সোডিয়াম আয়নকে কোষের বাইরে নিয়ে আসে, আর 2টো পটাশিয়াম আয়ন এবং 1টা হাইড্রোজেন আয়নকে কোষের অভ্যন্তরে প্রবেশ করাতে পারে। বোঝা গেছে? এই কৌশলটাকে বলা হয় সোডিয়াম পাম্প। এর দ্বারা একদম সরলীকরণের মাধ্যমে আমরা এই কথাটা বুঝতে পারি যে কোষের ভিতরে এবং বাইরে সোডিয়াম আর পটাশিয়াম আয়নের যে আদান প্রদানের কৌশলটা, সেটাকে আমরা বলি সোডিয়াম পটাশিয়াম আয়ন গ্রেডিয়েন্ট তথা সোডিয়াম পাম্প। ফলে আজকের ক্লাসে আমরা ক্ষার ধাতুগুলো থেকে, মূলত সোডিয়াম থেকে উৎপন্ন যে যৌগগুলো, সোডিয়াম কার্বনেট, কাপড় কাচা সোডা যাকে বলা হয়, কস্টিক সোডা অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম বাইকার্বনেট যাকে বেকিং পাউডারও বলা হয়, এই জায়গাগুলোর, এই যৌগগুলোর প্রস্তুতি, এদের ব্যবহার, এদের বিভিন্ন ধর্ম নিয়ে আলোচনা করলাম। সেই সঙ্গে জৈবিক ক্রিয়ায় ক্ষার ধাতুগুলোর যে গুরুত্ব, সেই গুরুত্ব নিয়েও আমরা আলোচনা করলাম। মনে হয় ক্লাসটা ভালো লেগেছে, তাই না? ভালো লেগেছে না? তোমরা ক্লাসটাকে ভালো করে ফলো করবে এবং এই যৌগগুলোর প্রস্তুতি, ব্যবহার, এই সম্পর্কে একটা সঠিক ধারণা তৈরি হবে, এই প্রত্যাশা রেখে ক্লাসটা আজকে শেষ করছি।